প্রিয় দর্শক, অদৃশ্য যে কোনো বিষয়কে আমাদের হয় বিশ্বাস করতে হয় নয়তো অবিশ্বাস করতে হয়। যেমন ধরুন বিদেশে টাকা পাচার অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যে হরিলুট হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু একটা অদৃশ্য বিষয়। কিন্তু স্বয়ং অর্থমন্ত্রী যখন বলেন যে আইনি দুর্বলতার কারণে বিদেশে টাকা পাচার রোধ করা যাচ্ছে না, তখন বোধহয় সেটি আর অদৃশ্য কোনো বস্তু থাকে না, সেটি একটি দৃশ্যমান অভিযোগ হয়ে যায়। তিনি টাকা পাচারকারীদের তালিকা চেয়েছেন, কিন্তু সবচেয়ে বড় কথা, টাকা পাচার রোধ যদি করতে হয় তাহলে নিশ্চয়ই সেই তালিকা কি অর্থমন্ত্রী চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স বিভাগের কাছে, চেয়েছেন কি দুদকের কাছে, এনবিআর এর কাছে, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সকলের কাছেই কিন্তু টাকা পাচারকারীদের তালিকা আছে। তিনি যদি সেই সব সংস্থাগুলোর সাথে বসতেন তাহলে হয়তো সংসদে এই প্রশ্ন উঠতো না, কিংবা টাকা পাচারকারীদের তালিকা এত দীর্ঘ হতো না। আমি শোভা ইসলাম, মেট্রো সেন্টার দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় পাচার প্রাচুর্য। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, হুইপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সঙ্গে আছেন নজরুল ইসলাম বাবু, এমপি বাংলাদেশ আওয়ামী লীগ। আমি দুজনকে মেট্রো সেন্টার দ্য পয়েন্টে আলোচনা স্বাগত জানাচ্ছি। সবচেয়ে বড় কথা, সংসদ উত্তপ্ত টাকা পাচার রোধ করা নিয়ে, সাবেক বিরোধী দল এবং বর্তমান বিরোধী দল। আমি প্রথমেই কিন্তু সরকারি দলের কাছে জানতে চাইবো, এই পাচার নিয়ে যে সংসদ উত্তপ্ত, সেই উত্তপ্ততার সঙ্গে তারা নিজেদেরকে কতটুকু সম্পৃক্ত করতে পারছেন এবং তারা কতটুকু এই বিষয়ে ব্যবস্থা নেবেন। সবচেয়ে বড় কথা নজরুল ইসলাম বাবু, যত ধরনের পাচার হয় সব পাচারের কিন্তু ঊর্ধ্বে আছে টাকা পাচার। এই পাচারকারী কারা? যদি আমরা জানতে চাই আপনার কাছে যে এই পাচারকারীর হিসাবে সবার আগে কিন্তু নাম আসে, যেটি নাম বলবেন তারেক রহমান এবং কোকো। কিন্তু তারেক রহমান এবং কোকোর যে টাকা পাচারের গল্প, সেই গল্পকে ছাপিয়ে গেছে বর্তমানে প্রতিদিনের দীর্ঘ তালিকা। পিকে হালদারের 3.5 কোটি টাকা থেকে আপনাদের সংসদ সদস্য যার সদস্যপদ বাতিল হলো, লক্ষ্মীপুর 3 আসনের পাপলু। তাহলে তালিকা দীর্ঘ হচ্ছে কেন? কারা পাচারকারী? আপনাকে আমি পরিষ্কার করে বলতে পারি যে আপনি নিজেই একজন উপস্থাপক হিসাবে, শুধু মাত্র নয়, একজন প্রখ্যাত বিখ্যাত খ্যাতিসম্পন্ন সাংবাদিক হিসাবে আপনি জানেন যে বাংলাদেশের টাকা পাচারের গল্প মানেই হলো তারেক রহমান আর আরাফাত রহমান। এরা দুই ভাইয়ের গল্প কাহিনী শেষ না হতে হতেই আপনার কাছে উত্তপ্ত খবর এসেছে সংসদে। কিন্তু সংসদে কিসের উত্তপ্ত? আজকে আমি যদি জিজ্ঞেস করি কারা টাকা পাচার করছেন, কারা করছে, রুমিন ফারহানা কি বলবে যে তারেক রহমান করেছেন? কিন্তু তারেক রহমান এটা তো গল্প না, তারেক রহমানের একটা ইতিহাস। ওই টাকা আজকে সরকার বাইরে থেকে ফিরে এনেছে। সুতরাং হাতে নাতে টাকা পাচারকারী একজন ব্যক্তির নাম আমরা ভালো করে বলতে পারি। কিন্তু তারেক রহমান যদি সবচেয়ে বড় টাকা পাচারকারী হয়ে থাকে এবং তথ্য প্রমাণ থাকে, সেই টাকা কি ফেরত আনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে? আমি বলছি 2014 সালে 28 জুন প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন সুইজারল্যান্ডে তিনি অনুরোধ করবেন বা সরকার, এই সরকার পাচারকারী পাচার অর্থ ফেরত আনবার জন্য 2014-তে। এখন কি পর্যন্ত ব্যবস্থা? সেটাই তো অর্থমন্ত্রী বলেছেন। জি, আইনের অভাবে আজকে বিদেশ থেকে টাকা হয়তো পুরোপুরি ফেরত আনতে পারছেন না। কিন্তু সংসদ যারা গরম করছে তাদের মুখ থামানোর জন্য নয়, বাস্তবতা তাদেরকে বোঝানোর জন্য বলছি যে একজন পাচারকারীর নাম বলুক বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা সরকার প্রধানের কোনো সহযোগী, পাশে থাকা কোনো ব্যক্তি টাকা পাচার করেছেন। কিন্তু আমরা তো বলতে পারি বেগম খালেদা জিয়ার 2 ছেলে তারাই টাকা পাচার করেছেন। মামলা হয়েছে, মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়েছেন। এখন তারা পালিয়ে আছে। আর আপনি যার কথা বললেন, তারা এদেশে ব্যবসা বাণিজ্য করেন, টাকা পাচার করেছে বলে গল্প রয়েছে এবং তাদেরকে সরকার কিন্তু গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। গ্রেপ্তার করছে, আইনের আওতায় এনেছে। একজন ব্যক্তিকেও টাকা লুটপাটকারী পাচারকারীকে বাংলাদেশে আমরা রাখতে চাই না। তাদের মুখ খুলে জনগণের সামনে তুলে ধরতে চাই। উনি নাম বলুক। বাংলাদেশে রাখতে চান না নাকি শাস্তির আওতায় আনতে চান? বিদেশে কানাডায় পাঠিয়ে দিবেন বেগমপাড়া? আমরা তো শাস্তির আওতায় আনার জন্যই গ্রেপ্তার করেছি। তারা কারাগারে আছেন, কিন্তু যারা বলেন তারা জবাব দিক না। যে আমি রুমিন ফারহানার কাছে যেতে চাই, সেই দুটো নাম তারেক রহমান এবং কোকো। এরপরে আপনাদের নিজের দলের দুজনেরই নাম আছে টাকা পাচারকারী হিসাবে। তাহলে আপনারা নিজের দলের নামের তালিকা কি দিয়েছেন? কালকে অর্থমন্ত্রী বলেছে তালিকা দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দেশের সংস্থার ব্যাপারে বলবার আগে আমি আন্তর্জাতিক সংস্থার ব্যাপারে একটু কথা বলছি। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বেশ কয়েক বছর ধরে টাকা পাচারের তালিকা দিচ্ছে। সেই তালিকা অনুযায়ী প্রতি বছর গড়ে 72,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চলে যায়। কিভাবে? তাদের তথ্য মতে ওভার ইনভয়েসিং এন্ড আন্ডার ইনভয়েসিং, আমদানি রপ্তানিতে দাম বেশি এবং কম দেখিয়ে টাকা পাচার করা হয়। ইট ইজ ভেরি কনজারভেটিভ একটা হিসাব, যেই হিসাবে বছরে 72,000 কোটি টাকা এবং গত 1 দশকে প্রায় 8.5 লক্ষ কোটি টাকা বাইরে চলে গেছে। আপনি যদি এই সঙ্গে হুন্ডিটা যোগ করেন, যেটা তারা যোগ করেনি, কারণ হুন্ডির কোনো সঠিক হিসাব কারো কাছে নাই, হুন্ডির কোনো সঠিক পরিসংখ্যান কারো কাছে নাই, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির কাছেও নাই। সো
তারা যেটা করছে শুধু ওভার ইনভয়েসিং আর আন্ডার ইনভয়েসিং এর হিসাব দিচ্ছে, তার সঙ্গে হুন্ডি যোগ করলে ঠিক এই কথাটি আমি সংসদে বলেছিলাম যে কত লক্ষ কোটি টাকা যে বিদেশে পাচার হয়েছে সেটা একমাত্র আল্লাহ বলতে পারেন। বাংলাদেশের যে ইনস্টিটিউট বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউর তথ্য মতে গত 5 অর্থ বছরে বাংলাদেশ থেকে 1024টা ঘটনার প্রমাণ তারা পেয়েছে যেখানে টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এই 1024টি ঘটনার প্রমাণ তারা দুদককে দিয়েছে, তারা বাংলাদেশ পুলিশকে দিয়েছে, তারা সিআইডি কে দিয়েছে, তারা সেন্ট্রাল ব্যাংককে দিয়েছে। অর্থাৎ আপনি দুদক বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, সিআইডি বলেন, তাদের সবার কাছে কিন্তু এই 1024টা ঘটনার সমস্ত তথ্য প্রমাণ আছে। অর্থমন্ত্রী কি আমাদের সঙ্গে তামাশা করেন? ওনার যদি ইচ্ছা থাকতো সত্যি সত্যি উনি এই যে কোনো প্রতিষ্ঠান থেকে উনি তথ্য নিতে পারেন, এবং তিনি জানেন যে তথ্য কোথা থেকে নিতে হয়। এখন দুটো কারণ উনি তথ্য অ্যাভয়েড করতে চান। হতে পারে একটা হচ্ছে যে ওনার অযোগ্যতা, ওনার অদক্ষতা এবং ওনার অসততা, তাহলে ওনার সরে যাওয়া উচিত ওনার পদ থেকে। আর দুই হতে পারে যে ওনার নিজের ভেতরকার, নিজের দলের ভেতরকার এমন সব রাঘব বোয়ালদের নাম সেখানে উঠে আসবে যে যেটা আসলে আসলে তার দলেই তার নিজের টেকাটা মুশকিল হয়ে যাবে। এই দুটো কারণ ছাড়া তো আর কোনো কারণ আমরা দেখি না। আচ্ছা আপনি আসেন, আমরা এখন এইসব বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কথা বাদ দেই, আমরা যদি একটু সংসদের দিকে তাকাই, পাপুলের কথা নিশ্চয়ই আমাদের সবার মনে আছে, যিনি প্রায় শত কোটি টাকা ব্যয় করে সংসদে স্বতন্ত্র আসনে বসেছেন এবং সঙ্গে তার স্ত্রীকেও নিয়ে গেছেন তিনি সংসদে, দুজনেই সংসদ সদস্য হয়েছেন, এবং সেখানে জাতীয় পার্টির একজন মেম্বার ক্যান্ডিডেটকে কিভাবে বসিয়ে দিয়ে এইচটি ইমাম সাহেবের একেবারে সরাসরি চিঠির মধ্যে দিয়ে সেখানে এলাকার লোকাল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তার পক্ষে কাজ করবার, এই কথাগুলো তো আমরা প্রথম আলো এবং অন্যান্য গণমাধ্যমের কল্যাণে সবাই জানি। তো সেই পাপুল সাহেবের অ্যাকাউন্টে তো 1400 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়ে বাংলাদেশ না, কুয়েতের আদালত তাকে নৈতিক স্খলনজনিত অপরাধে সাজা দিয়েছে। সেই সাজার প্রেক্ষিতে তার মেম্বারশিপও চলে গেছে পার্লামেন্টের। আমি জানতে চাই, পাপুল সাহেবের টাকার ব্যাপারে অর্থমন্ত্রী জানেন না? উনি ঘুমায়ছিলেন? আচ্ছা আসেন, আপনি দুদিন আগে শিমুল আমাদের নাটোরের এমপি, তার স্ত্রীর 12 কোটি টাকার জান্নাতি, আমাদের জান্নাতি দুনিয়াতে জান্নাত পেয়েছেন, তো ওনার 12 কোটি টাকার যে বিশাল বাড়ি আমরা কানাডায় দেখেছি, সেই ল্যাভিশ লাইফ কিভাবে উনি যাপন করেন সেখানে আমরা দেখেছি। উনি শি ইজ নাথিং বাট আ হাউসওয়াইফ। তো উনি 12 কোটি টাকা দিয়ে, টাকাটা কোথা থেকে গেল? বাংলাদেশ থেকে পাখা মেলে টাকাটা উড়ে গেল কিভাবে কানাডাতে? এইটা অর্থমন্ত্রী চোখে দেখেন না? আপনি নিজে অনুষ্ঠান শুরুতে বলছিলেন পিকে হালদারের কথা, 3500 কোটি টাকা নিয়ে যিনি হাওয়া হয়ে গেছেন। সরকার বলছে মাত্র 9 মিনিটের জন্য তাকে নাকি সরকার ধরতে পারে না। আমি আপনার কথা নিশ্চয়ই নজরুল ইসলাম বাবু বুঝতে পেরেছেন, আপনি জবাব দিবেন। নজরুল ইসলাম বাবু আপনি জবাব দিবেন যে অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছেন তিনি আপনার হাতে, যে আপনারা কি করে তালিকা পান না। হাওলাদারের বিষয়টি আপনি ভালো করে জানেন। পিকে হাওলাদার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে বিএনপি সময়ে, তাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের বর্তমান সরকার। তিনি যেমনিভাবে টাকা পাচার করেছেন, যেমনিভাবে অবৈধ টাকা ইনকাম করেছেন, তা খুঁজে বের করার জন্য কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর উনি বললেন পিকে হালদারকে গ্রেফতার করা হয়েছে। ইয়েস। কোথায় পিকে হালদার? জেলে? পিকে হালদার দেশে নাই বাবু ভাই, দেশ থেকে ফেরত এসে গ্রেপ্তার হয়েছে, আপনি জানেন না। আর আমি যেটা বলতে চাই, আপনি পিপলের কথা বললেন, সে বাংলাদেশ পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য, তাকে এসটি ইমাম কি ভোট দিয়েছেন না খারাপ ভোট দিয়েছেন এইটার ব্যাখ্যা আমি এখানে দিতে চাই না। আমি বলবো তিনি স্বতন্ত্র নির্বাচিত একজন সংসদ সদস্য হিসেবে, কিন্তু এই যে 124টি ঘটনার তালিকা আছে, কিন্তু 124টি ঘটনার যে তালিকা আছে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাছে 1024টার ঘটনা, সেই তালিকাগুলো কোথায় গেল? তাহলে এগুলো তো দুদকের কাছে, এনবিআর কাছে আছে, এটা আজকে গণমাধ্যমে আমরা দেখেছি প্রকাশ হয়েছে। রবিন নিজেই বলেছেন যে তালিকার কথা, এটা ভয়েস ইনভয়েসের যে টাকা, সেই বিষয়টি কি, যারা বিজনেস করছেন, যারা টাকা বিদেশে পাচার করছেন, ওরা সব ব্যবসায়ীদের নামের তালিকা, যারা এই বাংলাদেশে আমদানি করছেন একটা মেশিনারি, দেখা যায় এখানে মূল্য যত তার চেয়ে দ্বিগুণ টাকা দিয়ে তারা, মানে আপনি কি বলতে চাচ্ছেন দেশের অর্থ বিদেশে পাচার হয়নি? আমি মনে করি অবশ্যই যারা পাচারকারী তাদেরকে আমরা
খুঁজে বের করার জন্য তো আলোচনা। 6 মাস আগে কিন্তু আমি বলবো যে এই সময়ের মধ্যে বাংলাদেশের থেকে কোনো টাকা পাচার হচ্ছে না। যেমন শিমুলের কথা বললেন, শিমুল কিন্তু শুধু এটা কোন সময়টার মধ্যে, কোন টাইম ফ্রেমটাকে কোনটা বলছেন আমাকে বলতে না, আমি আপনি যে ভুলে যাব যে এই সময়ের মধ্যে কিন্তু আমি উঠে যাব, শুধু রুমিনের কথা শুনবো। এই সময়ের মধ্যে শিমুল একজন জাতীয় সংসদ সদস্য, তার পূর্বে কিন্তু সে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার বাবা একজন নামজাত করা ব্যবসায়ী, বড় ব্যবসায়ীর সন্তান। সে একসময় ছাত্রনেতা ছিলেন। শিমুল নাটোরের ঐতিহ্যবাহী পরিবারের একটি সুসন্তান, অল্প বয়সে জাতীয় সংসদের সদস্য হয়েছে। তিনি আওয়ামী লীগের জেলার সাধারণ সম্পাদক। তিনি তার সন্তানদেরকে লেখাপড়া করার জন্য যদি বিদেশে পাঠান, এটা কিন্তু অর্থ পাচার নয়, সুশিক্ষার জন্য বাচ্চাকে পাঠিয়েছেন, হতে পারে এটা। কিন্তু একটা বাড়ির ছবি টানিয়ে দিয়ে ছাপিয়ে দিয়ে যদি রুমিনরা বলেন যে এই বাড়ির দাম 12,000 কোটি টাকা, 1200 কোটি টাকা, 12 কোটি টাকা, অথবা যদি বলেন যে জান্নাত পেয়ে গিয়েছে, তাহলে আমি বলবো উনি তো লন্ডনের থেকে লেখাপড়া করে এসেছেন, উনি কোথাকার জান্নাত পেয়েছিলেন, উনি কোত্থেকে পাউন্ড পেয়েছিলেন, উনি কোত্থেকে টাকা পেয়েছিলেন, এই প্রশ্নেরও তো জবাব দিতে হবে। আমরা অনেকেই বিদেশে লেখাপড়া প্রশ্ন করেছেন, আমি জানি আপনি ওনার শেষ প্রশ্নের উত্তর দিয়েই শুরু করবেন। আমি জানি আপনি কোথায় জান্নাত পেয়েছিলেন, লন্ডনে পড়ালেখার ডলার। কিন্তু আমাদের আরেকজন অতিথি আছেন, উপাধ্যক্ষ আব্দুল শহীদ। আমি বসবো না, কারণ আমি দুজন আওয়ামী লীগ সদস্য আমি বসবো না। এটা ভেরি ইনডিসেন্ট যে আমি একজন বিএনপি সংসদে একাই 100, রুমিন সংসদে একাই 100, আপনি যাবেন না, আপনি বলছেন আপনি সব কথা বলতে পারেন না, ওনার পর আমি কথা বলবো। আপনি জানতে চেয়েছেন আমি লন্ডনে কিভাবে করেছি। আমি জানতে চাই না, আপনি শিমুল যদি শিমুলের বাচ্চাদেরকে কানাডা পাঠায়, সেটা যদি জান্নাতি অপরাধী হয়ে যায়, তাহলে বলুন, আপনি বলুন। কানাডায় বাড়ি কিনে আমি পড়িনি, আমি হোস্টেলে থেকে পড়েছি। বিদেশে যারা পড়াশোনা করে তাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট আলাদা খোলা হয়। বাবু ভাইকে আমাকে জানাচ্ছি ওনার জ্ঞাতার্থে, স্টুডেন্ট অ্যাকাউন্ট আলাদা খোলা হয়। সেখানে আমার মা গিয়ে বাড়ি কিনে আমাকে রাখে নাই। আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট করে হোস্টেল থেকে ফিরে এসেছি। আমারটা হিসাবের ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছে, আমি বলছি না, গণমাধ্যম বলছে। আমি প্রসঙ্গে আসতে বলি, পররাষ্ট্রমন্ত্রী কিন্তু 6 মাস আগে বলেছে 28 জনের তালিকা তিনি দিয়েছেন, এবং তিনি বলেছেন এর মধ্যে রাজনীতিবিদ যেমন আছেন, একই সঙ্গে আমলারাও আছেন। আমার প্রশ্ন হলো এই 28 জন কারা এবং এই তালিকায় কাদের নাম আছে? আমি জানতে চাই, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, এটা কি আমাদের অর্থমন্ত্রী জানেন না, নাকি তাদের নিজস্ব লোক আছে বলে তারা এখানে ভয় পাচ্ছেন? না হলে এটা তো খুব স্পষ্ট 28 জন কারা। যেই 1024 জনের কথা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দিচ্ছে, সেই 1024 জনের ঘটনার ব্যাপারে দুদকের কাছে রিপোর্ট আছে, পুলিশের কাছে আছে, সিআইডির কাছে আছে। শুধু তাই না, আমাদের যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা প্রতিষ্ঠান, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে, প্রত্যেকে নিয়মিতভাবে, ইভেন ফাইন্যান্সিয়াল এক্সচেঞ্জ যেটা, তারাও নিয়মিতভাবে সন্দেহজনক লেনদেনের তথ্য দিয়ে থাকে। সেই ব্যাপারে যদি সত্যি সত্যি সরকারের ন্যূনতম ইচ্ছা থাকতো, 1, 2 হলো যদি নিজস্ব লোক জড়িত না থাকতো, তাহলে কিন্তু তারা হয়তোবা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করত। আর যেই কথাটি আজকে বলছে, শিমুলের টাকার উৎস তার বাবা দিয়েছেন না, তিনি ইউপি চেয়ারম্যান ছিলেন না, ছাত্র নেতা ছিলেন, তারা অবস্থা সম্পূর্ণ যেটা বলা হচ্ছে। দেশের টাকা বিদেশে গেল কিভাবে? একটা ছাত্র বা ছাত্রী যখন পড়তে যায়, সে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়, বাংলাদেশ ব্যাংকে চিঠি ইস্যু করে, বাংলাদেশ ব্যাংকের চিঠি নিয়ে আমরা বিদেশে টাকা দিয়ে পড়তে যাই বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে। কিন্তু একটা বাড়ি কেনার জন্য যখন 12 কোটি টাকা যায়, সেই ব্যাপারে সেন্ট্রাল ব্যাংকের অনুমতি যায় না। এই প্রশ্নটা হচ্ছে যে গণমাধ্যমে যখন এই খবরগুলো আসে, এগুলো কি অ্যাটলিস্ট তাদের খতিয়ে দেখা উচিত না? সেটাও কেন করা হয় না? খতিয়ে দেখা উচিত, খতিয়ে দেখা হচ্ছে কি হচ্ছে না, নিশ্চয়ই সেটা নজরুল ইসলাম বাবু আজকে এখানে ভীষণ রকম মিথ্যা তথ্য দেয়া হয়েছে, পিকে হালদারকে ধরা হয়েছে। আপনি সাংবাদিক, আপনি জানেন না পিকে হালদার বিদেশে আছে? পিকে হালদার কোথায় আছে? পিকে হালদারকে ব্যাপারে সরকার কি বলেছে? যে তাকে 9 মিনিটের জন্য আমরা ধরতে পারি নাই। পিকে হালদার হয়েছে, পিকে হালদার অ্যাকাউন্ট আছে 3,500 কোটি টাকা নিয়ে, আচ্ছা পালিয়ে গেছে, তাকে তারা ধরতে পারি না। আপনি করবেন না, আমার কথা বলতে দিন। আচ্ছা আপনি বলুন। পিকে হালদারের সকল অ্যাকাউন্ট জব্দ হয়েছে। পিকে হালদার তো আমাদের সৃষ্টি না, পিকে হালদার সরকারের সৃষ্টি। দেশে আছে, দেশে নাই, শুধু বিদেশে। আমি তার পুরো
পজিশন কাউরি সৃষ্টি না নজরুল ইসলাম বাবু, পিকে হালদার যে আপনাদের সৃষ্টি না, কিন্তু এই রকম মহিরু কি করে তৈরি হলো? আমরা তো চাচ্ছি, আমরা তৈরি হলো কি করে? জব্দ করতে চাচ্ছি, আমরা তাদেরকে ধরছি, কিন্তু ইতিপূর্বের কোন গভর্নমেন্ট কিন্তু এদিকে নজর দেয় না। হালদারের মতো জিনিস আমাদের সময় হয় না, হয়েছে আপনাদের সময়। আপনারা হচ্ছে সেই সরকার যে সময় 1,55,000 কোটি টাকা মন্দিরে হয়ে যায়, আর অবলোপন আর রাজস্ব যোগ করলে সেটা 4.5 আচ্ছা, এই যে টাকা পাচারের কথা আমরা বলছি, আমার কথা একটু শুনুন। টাকা পাচারের কথা যখন আমরা বলছি, অর্থমন্ত্রী যখন সংসদে বলে আইনের জটিলতা আছে, সেই কারণে আমাদের এই দুর্বলতাগুলো আছে, আইনের জটিলতা আছে। কিন্তু আমি একটা যে জায়গায় বলতে চাই প্রশ্নটি, যে 1 বছরের মধ্যে 15টি আইন করা হবে, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, কিন্তু এই যে আইন না থাকার কারণে বিদেশে যে টাকাগুলো পাঠিয়ে দেওয়া হলো, মানে যুগের পর যুগ পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই সুবিধাটা তো সেই ব্যক্তিটাও নিয়েছে এবং সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরাই তো নিয়েছে। আমার বিষয়টি হলো কি, আমি চাই না টাকা পাচার। একটা কথা বলে নেই, বাংলাদেশে আইনের তো কোনো অভাব নাই। আইন অঙ্গন তো ভাই আমরা কাজ করি, বাংলাদেশে তো আইনের কোনো অভাব নাই। প্রবলেমটা কোথায়? আইনের প্রয়োগ নিয়ে। কারণ বাংলাদেশে এখন যে আইনগুলো আছে, সেই আইনগুলো, আচ্ছা বলেন আপনি, আমিও নিজেদের লোকরা টাকা পাচার করে, নিজেদের লোকরা মন্দরিন বানায়, নিজেদের লোকরা। আপনি কিন্তু নিজেই শুনছেন, বলছেন আমার কিছু করার না, আমি রেফারি হিসেবে কিভাবে হবে? আমি আপনাকে শুধু একটি কথা বলি, রুমিন যে কথাগুলি বলে, এটা যদি সে সত্যিকার অর্থে চায় বন্ধ করতে, তাহলে সরকারের পাশে থেকে সহযোগিতা করতে হবে। শাউটিং করে টাকা জব্দ করা যাবে না। আমরা যেমন কাজ করছি ঠিক একইভাবে কিন্তু এই পাচারকারীদেরকে চিহ্নিত করতে পেরেছি। আমরা চিহ্নিত করতে পেরেছি সর্বপ্রথম এদেশের প্রধানমন্ত্রীর ছেলেই, খালেদা জিয়ার ছেলেরা এই টাকা পাচার করেছে। একে একে আমরা কিছু শর্ট লিস্ট করে তাদেরকে কিন্তু সামনে আনতে পেরেছি। কিন্তু বারবার যদি আমি বলি, বিএনপি 3 বার তালিকা হচ্ছে এবং তাদের গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইনি ব্যবস্থায় তাদেরকে গ্রেফতার করা হবে বলেই আইনে ত্রুটি রয়েছে সে কথা বলেছেন আমাদের মাননীয় মন্ত্রী। এটা কি অন্যায় বলেছেন? তিনি সঠিকটাই বলেছেন। টাকা পাচারকারীদের সুবিধা করে দেওয়ার জন্য কি আইনের ফাঁক রাখা হয়েছে? সোমা, আইন সারা পৃথিবীতেই ফাঁক রেখে তৈরি হয়, মানে অন্যায়কারীদের একটা জীবন। আজকে আলোচনার টেবিলে এসছে পিকে হালদার, অসম্ভব আলোচিত নাম, অত্যধিক আলোচিত নাম, এবং তাকে না পেয়ে তার অসংখ্য বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মানে তার সাথে যারা যারা ছিলেন সহযোগী, সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনছে। আমার প্রশ্ন হলো, এত আলোচিত নামের একটা লোক, ডেইলি স্টার বলছে 1 মার্চ নিষেধাজ্ঞা পৌঁছানোর 52 মিনিট আগে বেনাপোল দিয়ে ভারতে পালায় যান পিকে হালদার। সরকারের কাছে এই তথ্যটা নাই। আজকে উনি এসে ঠাটা মিথ্যা কথা বললেন, অসত্য তথ্য দিলেন আমাদের। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এই যে বাংলাদেশ থেকে টাকা পাচারের যে তালিকা, 2004 সালে 28,475 কোটি টাকা, 2015 সালে গিয়ে 98,515 কোটি টাকা পাচার হয়ে গেছে। এরপরে আর কোনো তথ্য বাংলাদেশ থেকে দেওয়া হয় না। 2015 সালে অর্থমন্ত্রী তো নিজেই বলেছে তালিকা দেওয়ার জন্য, জাতীয় সংসদ যখন বলেন তালিকা দেওয়ার জন্য, আপনারা কি টাকা পাচার হয়ে যাচ্ছে? টাকা পাচারকারী কারা? অর্থমন্ত্রী তো অস্বীকার করে নাই, অর্থমন্ত্রী কিন্তু স্বীকার করেছে। আমরা তো বলছি আপনি জানেন আপনার নামের তালিকা। উপাধ্যক্ষ আব্দুল শহীদ বোধহয় একটু অপেক্ষা করছেন, আমাদের বোধহয় তার কাছে যাওয়া বরণ না, একজন রাজনীতিবিদ, আমরা তার কাছে বাজেট নিয়ে বলবো, দেখি তার কাছে কি আছে। আমি জানতে চাচ্ছি সরকারের দায়িত্ব, সরকারের দায়িত্ব যে 1024 জনের তালিকা আছে, যে 1024 জন, সেই ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমি নাম দেব কেন? এটা আমার দায়িত্ব নাকি? আরে ভাই, এই যে 1024টা ঘটনা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দিচ্ছে, সেই ব্যাপারে আরে ভাই 1024টা ঘটনার ইনস্ট্যান্স তো দিচ্ছে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সেটা কি করতেছে? আচ্ছা, রাষ্ট্রমন্ত্রী যে 28টা তালিকা দিল, সেটা কি করতেছেন? সেটা বলেন না। আমি থামাচ্ছি উপাধ্যক্ষ আব্দুল শহীদ, আপনি বোধহয় নজরুল ইসলাম বাবু, আমি একটু থামাচ্ছি আপনাকে। উপাধ্যক্ষ আব্দুল শহীদ, আপনি অনেকক্ষণ ধরে শুনেছেন, আমি প্রশ্নে যাব না, শুধু এটুকু বলবো, এই টাকা পাচার বন্ধ নিয়ে সংসদ উত্তপ্ত, আজকে কিন্তু টেবিলও উত্তপ্ত, কিন্তু সবচেয়ে বড় কথা যায় দুর্নীতি বন্ধের, উপাধ্যক্ষ আব্দুল শহীদ, দুর্নীতি বন্ধের সরকারের জিরো টলারেন্স, তারপরেও অর্থ পাচার নিয়ে এত বিতর্ক, এত আওয়াজ কেন? কেন অর্থ পাচার বন্ধ হচ্ছে না? দুইজন থাকলে সমস্যা কোথায়? আপনি কি শুনতে পেয়েছেন উপাধ্যক্ষ আব্দুল শহীদ আমার কথা? কায়েম করছেন দুইজন সংসদ সদস্য শুরু করে সব জায়গায় যেমন দখলদারিত্ব, জি জনগণ থাকে আমাদের সাথে। ওনাটা হচ্ছে টু দি পয়েন্ট, জি টু দি পয়েন্টে আলোচনা না হয়ে বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। কালকে সিলেটে ভূমিকম্প হয়েছে, আর আমি এখন সিলেট বিভাগের মধ্যে আছি। এখন আজকে তো ভূমিকম্প হয়নি, কিন্তু এখানকার উত্তপ্ত কি আপনি ওখানে টের পাচ্ছেন যে ওখানে এই আওয়াজ পৌঁছে গেছে? ভূমিকম্পের মতন
উত্তপ্ত হয়েছে চ্যানেল আই। তো আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য দুইজন এখানে আছেন, দুইজনই বয়সে অনেক তরুণ, আমি ওনাদের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল হোক এটাই আমি কামনা করি। আর দুইজনই আমার নজরুল ইসলাম বাবরি ছাত্রলীগের নেতৃত্বে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বা দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। আজকে সংসদে আমাদের অত্যন্ত প্রিয় একজন সহকর্মী রবিন ফারহানা, তিনি রেজিস্টার হয়ে লন্ডন থেকে আসছেন, পড়াশোনা করেছেন, সেজন্য তিনি আসছেন। এটাও একটা ভালো দিক যে একজন খুবই লেখাপড়া জানা, আইন কানুন সম্বন্ধে জ্ঞান অর্জন করা এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে বিদেশকে পড়াশোনা করেছে, এটা বলতে হবে না, এটা তো আমরা সকলেই জানি। কিন্তু টাকা না পাঠাইলেও বিদেশে পড়া যায়, আত্মসচেতন থাকলে কেউ ফাইন্যান্স করতে পারে। আমি এদিকে যাবো না, যেহেতু দুর্নীতির কথা আমাদের সাংবাদিক সুমহাস্তান যারা বলেছে, দুর্নীতি কেউই পছন্দ করে না। এবং আমরা যারা আয় করি বা ব্যয় করি বা ব্যবসা বাণিজ্য যারা করেন, আমরা ছোট্টখাট্ট দুই একটি ব্যবসা বাণিজ্য সম্পর্কিত আছে, আমরা ট্যাক্সের ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ সংসদ সদস্য। এখন পাপুল বা পাপুলের স্ত্রী যা করেছে এটা নিশ্চয়ই আয়োজন করা, অনুসরণ করার কোনো সুযোগ নাই। এবং পা পিচ্ছিল খেয়ে পড়ে যায় অনেকেই, আবার অনেকের পা পিচ্ছিল হয় না, বয়স্ক হলো সুযোগ নেই। কিন্তু আইনও তো এখনো হয়নি, বলা হচ্ছে 1 বছরের মধ্যে আইন হবে। 1 বছর না হলে তো এই 1 বছরে যদি কেউ সুযোগ নিয়ে নেয়, দলকে বা ক্ষমতায় থাকা কোন দলের পুরো পরামর্শকে দোষারোপ করে আমাদের নিজের বিষয়টাকে আলোচনা করে চাপিয়ে দিয়ে কিন্তু আমরা পরিত্রাণ পাবো, এটা ঠিক না। আমি মনে করি দুর্নীতি বাংলাদেশ হওয়ার পরে অনেক হয়েছে এবং বাংলাদেশকে 30 বছর আওয়ামী লীগের বাইরে যারা রাজনৈতিক দল বা সামরিক বাহিনী যারা কাজ করে দখল করেছেন ক্ষমতা, সেই পিছনে তারাই কিন্তু শাসন করেছে। এই 30 বছরে যেগুলো হয়েছে আমরা জানি যে কোকো বা তারেক জিয়া যে সিঙ্গাপুর থেকে 22 কোটি টাকা যখন ফেরত আনা হলো, এটাও কিন্তু দুর্নীতির বিষয়। এখন কেউ বলবে যে আপনি কেন বললেন জিয়ার সন্তান অথবা আপনি যাবেন না, রবিন আপনি যাবেন না, অবশ্যই আপনারা কথা বলেছেন দুজনই, কিন্তু উনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন আপনাদের কথা শোনার জন্য। দুজন আওয়ামী লীগ হতে পারে না। আচ্ছা, উপাধ্যক্ষ আব্দুল শহীদ, আমি আপনাকে থামাচ্ছি। আমি এখনই আপনাকে ফোন দিচ্ছি। উপাধ্যক্ষ আব্দুল শহীদ, আমি আপনাকে থামাচ্ছি। রবিন ফারহানা, আপনি বলুন। জি 22 কোটি টাকার কথা বলছিলেন এবং তারেক রহমান এবং কোকোর 22 কোটি টাকা। 1024টা ঘটনা যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দিল, আমি জানতে চাই, আমি বারবার প্রশ্ন করছি, উনি তো কথা বলে যাচ্ছে, আপনি বলুন। 1024টা ঘটনা ইনস্টেন্স দিল, তার তথ্য দুদক, পুলিশ, সিআইডি সবার কাছে আছে, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হলো? একই সঙ্গে আমি সংসদে প্রশ্ন তুলেছিলাম যে 2019 সালে বাংলাদেশে বন্দর ঋণ সরকারি হিসাব মতে ছিল 1,55,000 কোটি টাকা। সেই বন্দর ঋণকে সরকার বলছে 2020 সালে গিয়ে 1,10,000 কোটি টাকা। 1,10,000 কোটি টাকা 2020 সালে যখন সরকার বলছে, সরকারি হিসাব বলছে, তখন আইএমএফ বলছে এই টাকার পরিমাণ 2 লক্ষ কোটি টাকার উপরে। আর আসানেস মনসুর কিংবা আপনার মইনুল ইসলামের মতন অর্থনীতিবিদরা বলছেন যে এই টাকা 3.5 লক্ষ থেকে 4 লক্ষ কোটি টাকার উপরে, অর্থাৎ আমাদের মোট ঋণের 23% হচ্ছে বন্দর ঋণ। তো আমি সংসদে জিজ্ঞেস করেছিলাম, আসলে সরকারি হিসাব মতে বন্দর ঋণ বা অপরিশোধিত ঋণ, যে ঋণ খারাপ হয়ে গেছে, তার সংখ্যাটি কত? দর্শক, আমাদের ম্যাট্রিক্স টু দ্য পয়েন্ট আপনারা কিন্তু চ্যানেলে যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা সরাসরি সংযুক্ত হয়ে যান, সেখানে কিন্তু সরাসরি আমাদের অনুষ্ঠান চলছে। জিজ্ঞেস আইনের কথা এসছে যে 15টা আইন করে আমরা টাকা পাচার বন্ধ করব। তো 10 বছর 12 বছর ধরে ক্ষমতায় তারা ঘুমাইলেন, এখন তাদের মনে হলো ঘুম থেকে উঠে আসাফে কাহফের মতো যে তারা 15টা নতুন আইন করবে। এখন সোমা আমাকে বলেন, আইন তো পরিবর্তন করা হয়েছে ব্যাংকগুলোকে এক একটা পরিবারের হাতে তোলার জন্য। আগে এক পরিবার থেকে একজনের বেশি ব্যাংকের পরিচালক হতে পারতেন না, এখন এক পরিবার থেকে 4 জন হন ব্যাংকের পরিচালক। আগে এক মেয়াদের বেশি থাকতে পারতেন না, এখন একাধিক্রমে 3 মেয়াদ, অর্থাৎ 9 বছর তারা টানা পরিচালক থাকেন। এখন যখন আপনি ব্যাংকগুলোকে এক একটা পরিবার, না আপনি এখন বাবুর কাছে যেতে পারবেন না, আপনি দুটো আওয়ামী লীগের এমপি নিয়ে এসে বসে এই শো করতে পারেন না। না না, এটা খুব
অন্যায়। আপনি দুজন আওয়ামী লীগের সদস্য আনতে পারেন না, খুব অন্যায়। হিসাব করলে দেখা যাবে এটা ডকুমেন্ট থাকে কে কথা বলছে। আমাকে দুজনের মোকাবেলা কেন করতে হবে? এই ভাইটাও করতে হবে, শহীদ ভাইটাও করতে হবে। ওয়াই? আপনার মোকাবেলা ওরা কেউ করছে না তো, বলে তো আমরা কি ঝগড়া করব? তবে একটা ঝগড়া করব, ঝগড়া করে এই কারণে আমি ব্যাংকের আইন পরিবর্তন হয় সেটা রুবিন বলবো না, সেটা রুবিন বলবো না, সেটা জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলবো। রুবিন, আমি রুবিন বসতে বলছি আপনি কারণে শুদ্ধিকরণ করা হয়। আপনারা ব্যাংকগুলোকে কেন পরিবারের অন্তর্ভুক্ত করেছেন? পরিবার কেন জি ঠিক আছে, ব্যাংকগুলোকে কেন পরিবারের অন্তর্ভুক্ত করেছেন? আগে সে প্রশ্ন উত্তর দেন। কোন পরিবারের আওতায় আনা হয়েছে? কোন পরিবার? আচ্ছা, আইন পরিবর্তন 12 বছর ধরে আচ্ছা তিনি যেটা প্রশ্ন করেছেন 12 বছর ধরে আপনারা ক্ষমতায় আছেন, কেন মনে হচ্ছে 15টা আইন এক বছরে করতে হবে? কেন 12 বছর পরে মনে করেছি? এখন যখন দরকার তখন প্রয়োজন মনে করেছে এখন, সেজন্য তারা করছে। রুমিন, এইভাবে ছেলে খেলা করে তো রাষ্ট্র চলে না, ছেলে খেলা করে আলোচনাও হয় না। যেই কথাটা আমি বলছিলাম, আমি শেষ করি, আমি যেই কথাটা শেষ করি যে সে যখন যা ইচ্ছা তা বলবে আর জাতি তা গ্রহণ করবে, বিষয়টা এরকম নয়। আচ্ছা, তাহলে আমরা আসলে কোথায় যাব? আমরা আলোচনার শেষে কি পাচ্ছি? কি পাচ্ছি? কে কি শুধু দোষারোপ? না, দোষারোপ না। আপনি যতক্ষণ পর্যন্ত একটা জবাবদিহিতামূলক সরকার আনতে না পারবেন, যতদিন পর্যন্ত আপনি দেশে মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে না পারবেন, এবং যতক্ষণ পর্যন্ত সরকার এটুকু বুঝবে না যে দিনের শেষে তাকে ভোটের জন্য মানুষের কাছে যেতে হবে, ততক্ষণ পর্যন্ত এই হরিলুট চলতেই থাকবে। এটা বন্ধ করবার কোনো শক্তি কোনো আইনের নাই। এটা আমি চ্যালেঞ্জ করে আজকে বলে গেলাম। এক, দুই হচ্ছে আমি আরেকটা প্রশ্ন সংসদে তুলেছিলাম যে শেয়ার বাজারের কথা বললে চলবে না। আমি শেষ করি বাবা ভাই, আমি শুধু একবার জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগ আসলে শেয়ার বাজার টাকা লুট হয় কেন? 1996 সালেও আমরা দেখেছি, 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, 2011-12 সালেও আমরা দেখেছি মানুষ প্রধানমন্ত্রীর ছেলে টাকা পাচার করে দেয়, দেশের টাকা লুটপাট করে নিয়ে যায়, মানুষ আত্মহত্যা করেছে নিজে কালো টাকা সাদা করে। তাই সেই সরকার দরকার, ক্ষমতা থেকে নামে মুখ দেখাইতে পারবে না, বোরকা পরে রাস্তায় হাঁটতে হবে। আমরা তো মুখ দেখায় বুক ফুলায় চলি, আপনারা তো বোরকা পরে পালিয়েছেন, রাস্তায় মুখ দেখে হাঁটতে হবে। খালেদা জিয়ার সাথীগুলো আপনাদের বোরকা পরে রাস্তায় হাঁটতে হবে পুরুষ মানুষদের, যদি দেশে থাকতে পারেন তাহলে বোরকা করে জনগণের পায়ে হাতেদের ক্ষমা চান। সরকারের কোনো জবাবদিহিতা নাই। নজরুল ইসলাম বাবু যেটা জানতে চায়, সরকারের জবাবদিহিতার কারণে সুশাসন নেই বলে এই ধরনের অন্যায়গুলো হচ্ছে, সেই জায়গাটাতে আপনি কি জবাবদিহিতা কি নেই? রুবিন ফারহানার কাছে দিবেন? নিশ্চয়ই, আমি একজন দেশের নাগরিক, অবশ্যই আমার কাছে দিবেন। 17 কোটি মানুষের কাছে দিবেন, সংসদে দিবেন। সংসদে যে প্রশ্ন 17 কোটি মানুষ কেন সরকারের সাথে আছে বলেই সরকার পরিচালনা করতে পারছে। আপনার মতো গলা ফাটা আপনাদের মধ্যে ফাটিয়ে কথা বললে চলবে না। না আপনাদের অর্থমন্ত্রী কোন উত্তর দিতে পারে, কেউ আপনাদের উত্তর দিতে পারে না। 17 কোটি মানুষ সাধারণ প্রশ্ন করছিলাম যে বাংলাদেশে মন্দরিনের পরিমাণ কত, পারে নাই অর্থমন্ত্রী উত্তর দিতে। অর্থমন্ত্রী আপনার কাছে কেলেঙ্কারি কেন আমেরিকা আসলে হয়, আপনার অপ্রাসঙ্গিক উত্তর দিতে। আপনার অপ্রাসঙ্গিক কোন কারণে কই উত্তর দিতে পারে নাই আপনাদের অর্থমন্ত্রী, কিচ্ছু পারে নাই আপনাদের অর্থমন্ত্রী। আপনাদের কাছে কথার উত্তর নাই, আপনাদের কাছে এসব কথার উত্তর নাই। সংসদ পরিচালিত হয় জনস্বার্থে, নজরুল ইসলাম বাবু জি, জনগণের টাকা। সুতরাং আপনার অপ্রাসঙ্গিক নজরুল ইসলাম বাবু আমি আপনার কাছে আপনি সকল অপ্রাসঙ্গিক কথা বলেন। আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, লুটপাট পাচারের কথা বলেন, তারেক রহমান পাচারকারী, তার শাস্তির ব্যাপারে নিশ্চিত করার লক্ষ্যে আপনি তো একদিন কথা বললেন না। সে যে পালিয়ে আছে, বাংলাদেশ থেকে পালিয়ে আছে, তার একটা নৈতিক কথা তো বললেন না। বিএনপির সর্বস্তরের নেতা কর্মী আমি থামাচ্ছি, আমি আমার নিজের প্রশ্ন হারিয়ে ফেলছি আপনাদের চিৎকারে, আপনাদের দুজনের তর্কে। সবচেয়ে বড় কথা নজরুল ইসলাম বাবু, আপনি যেটা বললেন যে আইন করতে হবে, অর্থমন্ত্রী সংসদেও বলেছেন 1 বছরের মধ্যে 15টি আইন হবে, এবং আপনি সেই সূত্রে বলেছেন এখন আপনারা প্রয়োজন মনে করছেন আইন করা, সেজন্য আইন করা জরুরি। কি কারণে আপনারা মনে করছেন আইন করা প্রয়োজন? দেশ এবং জাতির স্বার্থে এই পাচারকারীদেরকে চিহ্নিত করার লক্ষ্যে এখন জরুরি হয়ে পড়েছে আইন। তাই আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। এখন কেন তাহলে পাচারকারীদের ধরতে আইন লাগবে? আমি বলছি পাচারকারীদের, নজরুল ইসলাম বাবু কথাটা শেষ করুক, তখন আমরা চলে যেতে পারবো। ইউ আর দ্য ডিস্টার্বিং। আচ্ছা আপনি বলুন। আচ্ছা
আপনি বলুন, আমি হেল্পফুল, সবসময় আপনাকে হেল্পফুল। জি, নজরুল ইসলাম বাবু বলুন। একটা কথা শুনতে দেন, বলতে দেন। আপনি তো সব সময় শোনেন, আপনি সংসদে ডিস্টার্ব করেন, আপনি আচ্ছা বলুন ভাষায় যে কি করেন আল্লাহ ভাষায় কি আমাদেরকে কিন্তু আমি বলি আপনাকে, শুনেন যে এই যে বিএনপির একজন এমপি, উনি যদি একদিন সংসদে দাঁড়িয়ে বলতেন সত্য কথা যে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হলো, শাস্তি হলো, সেই খালেদা জিয়া কিসের রাজনীতি করেন, এটা যদি একদিন বলতেন, জনগণের টাকা যিনি চুরি করেন তার শাস্তি হয়, তিনি কিভাবে দেশের একটা দলের প্রধান হন, তাইলে আমি মনে করতাম এই রুমিন একটা পলিটিশিয়ান। একদম বাজে কথা। রাজনৈতিক মামলা বঙ্গবন্ধুর নামে হয় নাই, দুর্নীতির মামলা সরওয়ার্দীর নামে হয় নাই, দুর্নীতির মামলা। যদি রুমিন বলতেন, আপনি দিলেন আমার প্রশ্নের ধারা না দিয়ে আগুনে ঘি ঢেলে দিলেন, আগুনে দিলেন ঘি ঢেলে। এখন আপনারা বলেন শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে তাকে উঠায় আনা দরকার, কথা বলবেন না। তাইলে আমি রাজনৈতিক মামলা আপনারা ক্ষমতা থেকে নামেন, আপনাদের দুর্নীতির মামলা ছিল, আপনারা ক্ষমতা আসার পর তো সব উঠায় ফেলছেন, কিভাবে চলে গেছে ওটা আমরা জানি। তো সুতরাং রাজনীতি করলে মামলা হবে, ওইসব মামলা নিয়ে চললে অত ডরাইলে হবে না। রাজনীতি করলে মামলা হয়, আপনার নামেও হয়, আমাদের নামেও হয়। কিন্তু আমি রুমিন ফারহান যে বিষয়টি জানতে চাই, কথা বলতে দেন না, আপনি কথা বলতে দেন। রুমিন ফারহান যে বিষয়টি, এখন আমি যেটা চাচ্ছি, আপনি যে প্রশ্নের জবাব পেয়েছেন, দেশ এগিয়ে যাচ্ছে, দেশকে যদি অগ্রযাত্রা শামিল করতে চায় বিএনপি, তাহলে একজন এমপি হিসেবে ওনার দায়িত্ব হলো সরকারকে সাহায্য করা, সহযোগিতা করা। তাহলে নামের তালিকা দিয়ে কি ওনারা সাহায্য করবে? আপনারা কি সেই সাহায্য করবেন? যদি কোনো অপরাধী তালিকা চেয়েছেন, অপরাধী তার কাছে জানা থাকলে নিশ্চয়ই উনি ওই তালিকা দিয়ে সরকারকে সাহায্য করতে পারেন। যতদিন না দিচ্ছি ততদিন পর্যন্ত এই যে 1024টা ঘটনা যেটা আমি শেষ করছি, আপনাদের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দিচ্ছে, তার তদন্ত করেন। এই যে ওনাদের 1000 2000 লক্ষাধিক এগুলি থাকবেই তাদের মুখে, কিন্তু ওইরকম কিছু দেশে নাই। দেশ কিন্তু অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, দেশে ওরকম কিছু নাই। আচ্ছা, আপনি আপনার জায়গা থেকে নিশ্চয়ই বলবেন। আমি বলবো যে দেশে আরো সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে এই ধরনের এই যে বারবার বলেন এই কথাগুলোকে আমরা প্রমাণ করার জন্য আইনের পরিবর্তন দরকার। সুতরাং সেখানে তাদের আপত্তি কি? সবচেয়ে বড় কথা, আপনি আপনার জায়গা থেকে অবশ্যই বলবেন উন্নতি হচ্ছে এবং উন্নতি অবশ্যই দৃশ্যমান। আপনি কি মনে করছেন না? আমি তো বলছি দৃশ্যমান। কেন আমি না, উন্নতি হলে যেটা দৃশ্যমান আটকে রাখা যায় না। আমি আপনি রুমিন সকলেই আমরা দেখব, সেটাই তো আমি বলছি। আমার তো এখানে দ্বিমত নয়, কিন্তু প্রশ্নের জায়গা সকলের হয়তো এটাই হলো জনগণের কথা। আর যারা দ্বিমত করছে কিন্তু আমার প্রশ্ন শেষ হয়নি। আমি যে জায়গায় আপনাকে, আচ্ছা রুমিনও সেই জায়গাটা উন্নতি হচ্ছে সেটা দৃশ্যমান, দ্বিমত নয়, কিন্তু প্রশ্নের জায়গা হচ্ছে নজরুল ইসলাম বাবু, উন্নতির সাথে যে দুর্নীতিটা মহিরুহ আকার ধারণ করছে, সেই জায়গাটা যে রূপকথাকেও হার বানাচ্ছে, সেই জায়গাগুলো নিয়ে আমি বলবো বিরোধী দলের, সাবেক বিরোধী দলের উন্নতি হচ্ছে ঠিক আছে, কিন্তু রূপকথাকেও হার বানাচ্ছে দুর্নীতি। এখন চাওয়া হচ্ছে তালিকা। আপনারাও যেটা বলছেন, এটা হচ্ছে সাবেক বিরোধী দল, বর্তমান বিরোধী দল সংসদে বলছে, সেটা বলছে, সবকিছু মিলে বলছে। সকল জায়গাটাতে প্রকল্পের বিরুদ্ধে দুর্নীতির কথা বলেন, কিন্তু দুর্নীতি যদি হতো তাহলে প্রকল্পগুলি বাস্তবায়ন হচ্ছে কি না? আপনি এখন বলবেন। বাবু সাহেবের বলা বোধহয় শেষ হয়ে গেছে, এবার আপনি বলে আমিও শেষ করে দিব। আমাদের বাংলাদেশের দুর্নীতি কত কুৎসিত রূপে গেছে যে শুদ্ধি অভিযানের সময় যখন আওয়ামী লীগের একেবারে তৃতীয় চতুর্থ শ্রেণীর অঙ্গ সংগঠনের কর্মীদের ঘরে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে, তখন বোঝা গেছে এক, শেষ করি, দুই হচ্ছে যখন সেগুলো ওই তৃতীয় চতুর্থ শ্রেণীর অঙ্গ সংগঠনের কর্মীদের উপরে আর ওঠে নাই, তখন আমরা বুঝেছি যে দুর্নীতি কাকে বলে। যখন আমরা দেখেছি যে এক সংসদ সদস্য পাপুল, তার যে বিভৎস দেখেছি, আমরা দেখেছি সড়ক মহাসড়ক নির্মাণের দুর্নীতি, আমরা দেখেছি বিদ্যুৎ খাতের দুর্নীতি, আমরা দেখেছি প্রতিটি অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে 5 গুণ 10 গুণ 20 গুণ দামে যখন নির্মিত হচ্ছে, যখন সাউথ এশিয়ার সঙ্গে তুলনা করছি, চায়নার সঙ্গে তুলনা করছি, যখন আমরা ইউরোপের সঙ্গে তুলনা করছি, দেখা যাচ্ছে এক এক দেশের চেয়ে 10 গুণ 28 গুণ 30 গুণ বেশি দামে এগুলো নির্মিত হচ্ছে। তখন তো ডেফিনেটলি দুর্নীতি নিয়ে প্রশ্ন আসছে। এমনকি প্রধানমন্ত্রী স্বীকার করছেন যে দেশে যদি দুর্নীতিকে আমরা কন্ট্রোল করতে পারতাম, আমাদের উন্নয়নটা আরেকটু বেটার হতো, আমাদের জিডিপি প্রবৃদ্ধি আরেকটু বেটার হতো, আমাদের টাকা পাচার যদি না হতো, আমাদের প্রবৃদ্ধি শেষ করি আরেকটু প্রবৃদ্ধি আরেকটু বেটার হতো। যদি তাই হয়ে থাকে, যেই করুক না কেন তাকে বিচারের আওতায় আনেন। আনতে পারছেন না, কারণ সেটা আপনাদের দলীয় লোকজন, আপনাদের সঙ্গে সম্পৃক্ত লোকজন। এখন বিচারের আওতায় এনেছি বলেই তো ক্যাপিটালিজম চলছে, তা না। এখন ক্লিপ্টোক্রেসি, যেটাকে বলা হয় চোরের রাজত্ব, বাংলাদেশ এখন চোরের রাজত্ব হচ্ছে। আচ্ছা বলুন, আপনি বলুন। পাপুলের কথা বলে, পাপুল এমপি, তাকে কিন্তু আজকে আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু তার এমপি এখন আর নেই।
ওনার বিরুদ্ধে শাস্তি হয়েছে। কিন্তু বারবার যে আপনারা বলছেন যে এই যেটা অর্থ পাচার করেছিল তারেক রহমান এবং কোকো, কিন্তু তাহলে তারা যদি অর্থ পাচারকারী হয়ে থাকে তাদেরকে অর্থ এবং তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনাদের কি অবস্থান আছে? আমি সেটাই বারবার বলতে চাই, কি করেছেন আপনারা? এরকম যদি দুর্নীতিবাজদের পক্ষ অবলম্বন করে একটি বৃহৎ দল পক্ষ নিয়ে যদি কথা বলে তাহলে কিভাবে তারেক রহমান? আপনারা তো বলেন বিএনপি নেই, ভ্যানিশ, তারপরে আপনারা আবার স্বীকার করছেন তারা বৃহৎ দল। আরে সংসদে ছিলেন, রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তাহলে অন্যায় করবেন, সমর্থন দিবেন, এইটার কথা বলবেন না, বলবেন যে আপনারা তো এই বলেছেন। আমরা যখন যেটা বলি সঠিকটাই বলি। এখন যেটা বলছি আমি বলবো যে তারেক রহমান দাগী একজন আসামি, অপরাধী, পাচারকারী। আমি শুধু এইটুকু বলতে চাই, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। বাংলাদেশে শুধুমাত্র এক টুঙ্গিপাড়া ছাড়া আর কোন জায়গা থেকে নির্বাচিত হয়ে আসতে পারবে না। আসেন আপনি আমার এলাকায়। আওয়ামী লীগের নেতাদের বোরখা পরে রাস্তায় হাঁটতে হবে, সাধারণ মানুষকে মুখ দেখানোর অবস্থায় থাকবে না। আমাকে শাড়ি পরা ছেড়ে দিতে হবে, এখনো জনগণের শাড়ি পরা ছেড়ে দিতে হবে। অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে। দর্শক কি পেল আমি জানি না। যে বিষয় নিয়ে শুরু করেছিলাম আমরা সেই বিষয়ের মধ্যে কতটুকু থাকতে পেরেছি নাকি দোষের পাল্লা ভারী হয়েছে সেটা দর্শক আপনারা বিচার করবেন। কিন্তু আমাদের যে তারেক রহমান তার কথা বললেই তাদের দায় সরা হয়ে যায়। আমাকে আর অনুষ্ঠান আমি থামাই। আপনারা দুজন অসম্ভব ঝগড়া করেছেন, প্রসঙ্গে কথা বলেছেন, প্রসঙ্গের বাইরেও বলেছেন। রুবিন চলে যাচ্ছে, রুবিন উঠে যেও না বস। আচ্ছা, কিন্তু প্রিয় দর্শক তারা দুইজন যদি চলেও যায়, একজন চলে গেল, কিন্তু সবচেয়ে বড় কথা তারা এভাবে চলেই যায়। কিন্তু দর্শক সবচেয়ে বড় কথা আমরা যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম এবং যে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, অর্থমন্ত্রী কিন্তু বলেছেন আইন করা হবে এবং 1 বছরের মধ্যে আইন হয়ে যাবে এবং এই ধরনের ঘাপলাগুলো দূর করার জন্য সরকার তৎপর। সরকার বারবারই বলছে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে এবং সরকার তার নিজের জায়গাতে অবশ্যই সোচ্চার থাকবেন এবং জনগণ যেন কোনো প্রশ্ন তুলতে না পারে সেই দিকটাতে অবশ্যই সরকার আরও বেশি জিরো টলারেন্সের জায়গায় থাকবেন। আমি সোমা ইসলাম আজকের মতো সবাইকে শুভরাত্রি জানিয়ে মেট্রো টু দ্য পয়েন্ট শেষ করছি। সকলে ভালো থাকবেন।